স্কুলে যে জয়েন করছেন সেই জয়েনিং রিপোর্ট দেবেন এবং স্কুলের যে রেকমেন্ডেশন সেটা দেবেন। এটা কেন? মাদ্রাসার ক্ষেত্রে, প্রাইমারি ক্ষেত্রেও আপনার প্রাইমারি প্রিভিয়াস যত ডকুমেন্টস সবগুলো দেবেন এবং আপনার স্কুলে জয়েনিং রিপোর্ট এবং রেকমেন্ডেশন, এগুলো আদার সার্টিফিকেট বলা, মাদ্রাসা, প্রাইমারি এবং অন্যান্য চাকরি, পূর্বের চাকরির সমস্ত ডকুমেন্টস। আপনি স্কুলে জয়েন করছেন, অনেকে আবার ট্রান্সফার কেস আছে, কিন্তু ফার্স্ট স্কুল আপনি মাদ্রাসা বা অন্যান্য সার্ভিস থেকে স্কুলে গেছেন, প্রথম স্কুলে, সেই প্রথম স্কুলে জয়েনিং রিপোর্ট এবং আপনার রেকমেন্ডেশন। আর ফ্রেশারদের ক্ষেত্রে আপনার যে ডকুমেন্টস আছে সেগুলো সবগুলোই দিয়ে দেবেন। আপনার যে ডকুমেন্টসের পেছন দিকে প্রত্যেকের, ফ্রেশারদের ক্ষেত্রে বলছি, পুরো অ্যাড্রেসটা লিখে দেবেন, ফোন নম্বর সহ। আজকে আপনারা বিভিন্ন জেলা থেকে এসেছেন, বিভিন্ন কিছু কথা শুনতে এসেছেন, কিন্তু কোনো কথা শুনেও কিছু অবস্থার পরিবর্তন হবে না, এটা প্রথম কথা। যে 3 এপ্রিল সুপ্রিম কোর্টে যে রায় এসেছে, সেই রায়কে পরিবর্তন করতে হলে আপনারা এসএসসিতে যে আন্দোলন করছেন, কলকাতা রাজপথে করছেন, বিভিন্ন মিটিং মিছিলে অংশগ্রহণ করবেন, কিন্তু এইগুলো দিয়ে হয়তো কোনো একটা চাপ তৈরি হবে, যেটা পরবর্তী ক্ষেত্রে আইনের কাজে লাগতে পারে। আইন সব সময় যে সংবিধান মোতাবেক প্রদত্ত ভাবে আইন রায় আসে, সেটা অনেক ক্ষেত্রে প্রযোজ্য, আপনার ক্ষেত্রে না হতে পারে। কিন্তু সুপ্রিম কোর্টে এ যাবৎ যে রায় বিভিন্ন সময় এসেছে, সেই রায়টা বিভিন্ন কমিউনিটি হতে পারে, বিভিন্ন এনভায়রনমেন্ট, বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ের উপরে যে মামলাগুলো চলে, সেই রায় আসে, সেই রায় ব্যাড জাজমেন্ট হতে পারে, ফেভারেবল জাজমেন্ট হতে পারে কোনো পক্ষে, কিন্তু সবচেয়ে বিষয় হচ্ছে সুপ্রিম কোর্টের রায় হচ্ছে শিরোধার্য। সেই রায়টাকে কোনোভাবে আপনি মানবেন কি মানবেন না, এটা আপনার ব্যক্তিগত বিষয়ের মধ্যে পড়ে না, কোনো সরকারও পড়ে না, রায়টাকে আপনাকে মানতে বাধ্য। এই সুপ্রিম কোর্টে যদি এই রায়টাকে আমরা আত্মস্থ বা উপলব্ধি করতে পারতাম, তাহলে পরিবর্তনটা 3 এপ্রিলের পর থেকে আজকে সম্ভবত 13 এপ্রিল, এই 10 দিনে অনেক কিছু পরিবর্তন লক্ষ্য করা যেত। আমরা সেই জায়গায় এখনো পৌঁছাতে পারিনি বা উপলব্ধি করতে পারিনি। আমাদের মধ্যে এখনো ক্ষীণ আশার মধ্যে বেঁচে আছি। বেঁচে থাকাটা স্বাভাবিক, এটা একটা পলিসি বা ফর্মুলা। যদি মৃত্যু খবর কোনো মানুষ বিদেশে মারা যায়, পুরানো দিনে গ্রামের মানুষ তারা মোবাইল বা ইন্টারনেট না জানে, সেই মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা ততক্ষণই প্রতিষ্ঠিত হয় যতক্ষণই তার মৃতদেহটি তার বাড়িতে বা তার সম্মুখে আসছে। কিন্তু আপনি বুঝতে পারলেন যে আমেরিকাতে কোন একটা প্লেন দুর্ঘটনায় মারা গেছে, গ্রামের মানুষ বা আপনার বয়স্ক মানুষ সে বুঝতে পারে যে তার কাছে অদৃশ্য, অর্থাৎ সেভাবে মারা যায়নি। যখন সে লাস্টে আসলো তখন তার কান্নার রোল শুরু হলো, অর্থাৎ সে বুঝতে পারলো চিন্তা ভাবনা প্রত্যেক মানুষের সমান নয়। সে বুঝতে পারলো হয়তো এটা খবরটা ভুল হতে পারে, মারা গেছে, হয়তো প্লেন দুর্ঘটনায় আরো কিছু মানুষ বেঁচে আছে, আমার ছেলেটি হয়তো বেঁচে আছে। কিন্তু যখন তার ডেড বডিটা সামনে এলো, সে তখন শেষ আশাটা তার নিরাশ হয়ে গেল। আমরাও কিন্তু এই জায়গায় রয়েছি, এটা আমার ব্যক্তিগত উপলব্ধি, বা কবি সাহিত্যিকরা থাকলে এই উপলব্ধিটা করে লিখতো বা বিভিন্ন ম্যাগাজিনে বেরোতো। আমার উপলব্ধি ভুল হতে পারে, কিন্তু আমি যেটা রিড করছি, আফটার দ্য 3 এপ্রিল সুপ্রিম কোর্ট জাজমেন্ট, যে 26,000 মানুষের উপরে যে রায় দেওয়া হয়েছে, সেই রায়টাকে আপনারা বিভিন্ন রকম সেগ্রিগেশন করেছেন নিজেরা, যে বৈধ অবৈধ, যোগ্য অযোগ্য, মিরর ইমর সব কিছু করছেন। আসলে তো 26,000 লোকের উপরই তো রায়টা হয়েছে। উল্টো দিক দিয়ে জাস্টিস দেওয়া হয়েছে যারা 22 লাখ পরীক্ষার্থী, শুধু 22 লাখ বললে হবে না, আগামী দিনে যারা পরীক্ষার্থী হবে তাদেরও কাছে ভরসা দেওয়া হয়েছে যে এরকম অন্যায় করলে এরকমই শাস্তি হয়। আপনাকে সবসময় সামগ্রিক বিশ্লেষণ করতে হবে। ইতিহাস শুধু তো মুঘল সাম্রাজ্যে পড়ালে হবে না, গুপ্ত সাম্রাজ্য পড়াতে হবে।
মানে পুরোটা সিস্টেমটা যখন আপনি বুঝবেন তখন আপনার চিন্তা ভাবনাটা আস্তে আস্তে ক্লিয়ার হবে। অর্থাৎ ক্লিয়ার করলে দাঁড়াচ্ছে যে সুপ্রিম কোর্টের রায়ের পর আমাদের অনেকেরই অধিকাংশ বিশ্বাস, আপনাদেরকে যে যেখানে ডাকবে, যদি চাঁদে তো কোনো অভিযান হয়, যে চন্দ্র অভিযানে কোনো সেমিনার হচ্ছে, কোনো এক বিজ্ঞানী ডেকেছে, সেখানে এই রায়কে পরিবর্তন করা যাবে, হয়তো আপনার টিকিট কেটে সেখানে চলে যেতে পারে। মানে আপনাদের প্রত্যাশাটা আছে যে যে কোনো ভাবে চাকরিটা পেলেই হলো, কিন্তু কিভাবে পাওয়া যাবে, কেন চাকরি বাতিল হয়েছে, এই দুটো বিষয়ে শিক্ষক সমাজ যারা বাতিল হয়েছে তারা কিন্তু উপলব্ধি করার মতো মানসিকতা বা চিন্তা ভাবনা শুরু করছেন না। এটা খুবই খারাপ দিক, কারণ অধিকাংশই চাইছে যে চাকরি চলে গেছে, যাচ্ছে ঠিক আছে, বেতন পেলেই হবে। মানে কেউ মাইন্ড করবেন না, আমার উপলব্ধি বারবার বলছি, বেতনটা পেলেই হলো। যার জন্য এটা মুখ্যমন্ত্রী উনি অত্যন্ত গভীর অনুভব করার ক্ষমতা আছে। অনুপরমাণু মানুষের যে অনুভূতি, মানুষ কি চায়, মানুষের চাহিদা অনুযায়ী যে কি প্রোডাকশন বাজারে ছাড়তে হবে, কোম্পানিগুলো যেমন ভাবে চলে, সেটা উপলব্ধি করার ক্ষমতা ওনার আছে। আমি একটা করে পাঠ আপনাদেরকে লেসন দিচ্ছি। আপনি এসে কাগজ সই করলেন, এক্ষুনি ট্রেন ধরবেন, দাদা খড়গপুর ট্রেন আছে, আমি মেদিনীপুর থেকে এসেছি, মানে ওর সে চিন্তা ভাবনা সে আগের মতই আছে। হ্যাঁ ঠিক আছে, আমি শ্রাদ্ধ বাড়িতে আসতে পারবো, মৃতদেহতে এলাম না, শ্রাদ্ধ বাড়িতে না এলাম, একটা ঠিক পাঠিয়ে দিলাম, ঠিক আছে। এরকম মানে ক্ষতিটা যদি উপলব্ধি করেন তাহলে আপনার ডেডিকেটটা সেইভাবে আসবে। ক্ষতিটাই তো উপলব্ধি হচ্ছে না, উপলব্ধি হতে পারে 30 এপ্রিলের পর, যার জন্য 30 এপ্রিল থেকে ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে। 30 এপ্রিল পর মানে শিক্ষক সমাজের যে অলসতা মানসিকতা, বেতনটা হলেই হলো। উনি দেখেছেন যে যে কোনো ভাবে এদিকে বেতন যদি আমি দিতে পারি, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে অনেক ডিস্টেন্সে চাকরি করছেন, এখন যে কোনো একটা অ্যামাউন্ট পরিমাণে বেতন সবারই ক্ষেত্রে ফিক্সড হবে। আমি একদিন একটা মিটিং এসেছিলাম বহরমপুরে, এর আগে রবিবারে, পরের দিনই রাতে আমি লিখেছিলাম যে একটি মধ্যশিক্ষা পর্ষদের থেকে সাময়িকভাবে, কিন্তু আগের একটা পয়েন্ট ছিল যে সুপ্রিম কোর্টের রায়কে পুনর্বিবেচনা করা উচিত, 1 নম্বরটাকে ছেড়ে 2 নম্বরটাকে। সেই মিটিং এর লোকই আমাকে আঘাত করেছিল 30 থেকে 35 হাজার। আমি যদিও 39-40 হাজার টাকা বলিনি, কারণ সব কথা বলার তো আমার সাজে না। সবাই বললো যে দাদা আপনি কেন এই সব চাইছেন, অন্যায় আবদার। আরে ভাই, তোকে যা দেবে তুই তো তাই নিবি। এখন সরকার দেওয়ার আগে আপনি কেন বললেন? দুটো ব্যাপার, এখন যে 70,000 টাকা বেতন পাচ্ছে তারও ওই 30-এ দাঁড়াবে, আর যে 40,000 বেতন পাচ্ছে, 40 যদিও নয় 50, সে বললো আমার তো সামান্য লস হলো 10,000। মানে এরকম কাজে মূল জিনিসটা হারিয়ে গেল, হাসির মধ্যে মূল জিনিসটা যে হারিয়ে গেছে, মানে এরকম তৈরি হয়নি। আমি 1 সপ্তাহ বাদে কি হবে সেটা বলে দিলাম। ঠিক আছে, ছিলাম কোচবিহারে, বাড়ি আমার বহরমপুরে হবে, তো যাতায়াত খরচা 10,000 টাকা লাগতো, ঘর ভাড়া। মমতা ব্যানার্জি ঠিক অ্যাডজাস্ট করে 10, ঠিক আছে, বাস ঠিক আছে। মানে কোন ধরনের পলিটিক্স খেলতে হয় যে সিপিএম এর মতো দলকে তাড়াতে পেরেছে, এটা আপনাকে উপলব্ধি করতে হবে। আজকের মমতাকে আর বিরোধী মমতাকে এক কাছে রাখলে হবে না। সিপিএম এর মতো রেজিমেন্ট দল, যারা প্রতিটা মোড়ে মোড়ে একটা করে লাল ঝান্ডা থাকতো, সেই দলকে তাড়ানো অত সস্তা নয়, তার কম ইন্টেলিজেন্ট না থাকলে হয় না। কিছুদিন আগে আপনারা বলবেন, আমি দিদির প্রশংসা করতে আসিনি, নিন্দা করতে আসিনি, আমি চাকরি ফিরে পেতে গেলে আমার কোনটা ড্রব্যাক সেটাকে আমাকে উপলব্ধি করতে হবে, যে কোন কোন জায়গায় আমাদের ঘাটতি হয়ে রয়েছে। কিছুদিন আগে যখন আরজি করে একটা আন্দোলন হয়েছিল, সেই মামলাটা কিন্তু কেউ করেনি, সুপ্রিম কোর্টে মামলাটা কেউ করেনি। সুপ্রিম কোর্ট নিজেই মামলা সুমোটো মামলা করলো যে হ্যাঁ এত বড় অন্যায় হয়েছে। সুপ্রিম কোর্ট অন্যায় আবার চোখে দেখতে পায়। আপনাদেরকে যেমন যেতে যে আপনারা বলছেন যে সুপ্রিম কোর্ট দেখতে পেল না, এখন সুপ্রিম কোর্ট লেলিয়ে দিয়েছে যে ওএমআর নিয়ে আসো। আপনাদের যারা নেতৃত্ব তারা বলছে ওএমআর শিক্ষামন্ত্রী আর কমিশনের চেয়ারম্যানের মধ্যে, ভাই তোমাকে যদি এখন ওএমআর দিই, তাহলে আমি তো কিছুদিন আগে বলেছিলাম ওএমআর নাই, তাহলে কোর্ট কন্টেম হয়ে যাবে। আপনার নেতা বলে হ্যাঁ তো ঠিকই, কোর্ট কন্টেম হয়ে যাবে, এখন দিও তো কিছু হবে না। আপনাদের বলছে ওএমআর দিতে হবে, দিতে হবে। তো এই দিতে হবেটা জাজমেন্টের আগে করলেই তো ভালো হতো। এখন আপনার নিয়ম তো কোনো কাজ নাই। মূলত যে ব্যাপারটা হচ্ছে যে যাকে যেদিকে পাচ্ছে উস্কি দিচ্ছে, যা ওইদিকে যা, ওইদিকে যা, এদিকে যা। এই যে পলিসি, আপনি দিশাহীন হয়ে গেছেন। আর আপনাদেরও যে ক্ষেত্রে যে মাইনাস দিকটা হয়ে গেছিল, মূলত সেটা হচ্ছে যে সবাই একটা জায়গায় উপলব্ধি করেছে
যে কেস লেখা যাবে, কেস 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 পিটিশনার শহীদ মিনার ধর্মতলা এখানে চলছিল না আমার নাম দিয়ে। একটা কথা জেনে রাখেন, আমি কাউকে কেস করার জন্য কাউকে অনুমতি দিইনি এবং আমার নামে যে টাকা তুলেছে সে সেটা বুঝবে, তার সাথে আমার কোনো এগ্রিমেন্ট নাই। গাজী বলেন আর পাজি বলেন, ক্লিয়ার? আপার প্রাইমারি বলেন, হ্যাঁ আমার কাছে যেমন আপনারা পরামর্শ, আমি আমার নিজের ফেসবুক ওয়ালে একটা আমাদের সংস্থার ফেসবুক আছে, সেখানেও কিন্তু আমরা লিখি দিই। আমি আমার কাছে আমার খুব ঘনিষ্ঠ সূত্রে আমি যেখানে আছি সেখানে নেট বন্ধ, কিছুই দেখতে পাই না। দীর্ঘদিন আপনাদের মামলার পর থেকে নেট বন্ধ হয়ে রয়েছে মুর্শিদাবাদে, আপনারা যারা জানেন তারা বলতে পারবেন। তো ঘটনাটা হচ্ছে যে আমাকে একজন বললো যে তোমার নাম এসব টাকা তুলছে গ্রুপে, আমি যদি কেউ তুলে আমি কি করবো, এটা তো আমার কিছু করার নাই। আজও শুনছি মেদিনীপুরে টোকা তুলছে। হ্যাঁ, গাজী একটা আপার প্রাইমারি কেসে পরামর্শ নিয়েছে, কিন্তু ক টাকা তুলেছে, কি তুলেছে, কার কাছে তুলেছে, এই কথা গাজীকে আমি অনুমতি দিইনি। গাজী বলতে পারে না, গাজী আমাকে টাকা ভাগও দেয়নি। গাজী আছে এখানে, উঠে দাঁড়িয়ে বলো ভাই আমি তো এসে শুনলাম যে ইসলামদা, আমি কিন্তু অনুমতি দিইনি। আমি কি টাকা নিয়েছি তোমার কাছে? এত লোকের সামনে বলে আবার কিছুদিন বাদে তো ফেসবুকে একটা লিখে দেবেন। আর এই সব লিখে দিলে না, আমি তো একটা মানুষ, কত রকম আমাকে স্কুল করতে হয়, সংসার করতে হয়, আমি কি করবো, আমি কত জবাব দিতে হবো, তার মধ্যে রাঁচিতে থাকতে হবে। ঠিক আছে, তাহলে গাজীর কাছে, গাজীর সাথে আমার কোনো আর্থিক লেনদেনের বিষয় নেই, কারোর সাথে নেই এখনো পর্যন্ত, আপনাদের এসএসসি সংক্রান্ত বিষয়। হ্যাঁ, অনেকের রকম মৌখিক ফোনে যোগাযোগ করে, ও আমার কাছে জিজ্ঞেস করেছে ও ক টাকা তুলেছে, ক টাকা খরচা করেছে, কে পিটিশনার, সেই কথা আমার কাছে নেই। নাম্বার 1 ক্লিয়ার করে দিলাম। যদি কেস করতে হয় এর ওপেন মঞ্চে আমি দাঁড়িয়ে বলবো যে কেস করছি, এই অ্যাকাউন্টে টাকা দেন আপনারা। পার্সোনালি একটা 2016 সালের থেকে 2015 সাল হাইকোর্টে একটা মাদ্রাসার কেস হয়েছিল, সেই কেসে আজ পর্যন্ত দাঁড়িয়ে কেউ বলতে পারবে না আমাকে 100 টাকা দিয়েছে আমার সংস্থাকে দিয়েছে, অর্থাৎ একটা ট্রাস্ট বডি, সেই ট্রাস্টের অডিট হয় এবং এসপি হুমায়ুন কবির যখন ছিলেন তিনি এর ইনভেস্টিগেশনে ছিলেন, এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন হয়েছিলেন তাও আমাকে তদন্তে ফেলেছিল না, আপনাদের ব্যাঙ্গালোরে আইটি যে ফাইল হয় সেখান থেকে আমার তদন্ত হয়েছিল। কোনোদিনই আমি কারো কাছে পার্সোনালি 100 টাকা কেস সংক্রান্ত নিইনি এবং কাউকে কোনোদিন চাকরির প্রলোভন দিয়েও টাকা নিইনি, এটা আমার সততা আছে। এবার আপনি বলেন ফেসবুকে লিখলেন, ফেসবুকে তো অনেক সময় ভাইলেশন তৈরি করে দিয়েছে হিন্দু মুসলমানে, আমার কাছে তো সাইবার ক্রাইম অফিস নাই যে আমি তার পেছনে যাবো। আর যদি ওরকম করতে হয় তাহলে আমাকে পাগল হয়ে যেতে হবে, করছে করুক, কিন্তু একটা এক্সট্রিম পর্যায়ে যদি হয়, যদি দেখা যায় যে এটা উদ্দেশ্য প্রণীত ভাবে করছে বা ষড়যন্ত্র, তখন আমাকে অ্যাকশন নেওয়া দরকার, আমাকে সিভিল কোর্টে আমি যাবো। নাম্বার ক্লিয়ার করে দিলাম। যদি মামলা, সেই মামলা তো একটা সংস্থা আছে যারা আপনাদের আমার পূর্ববর্তী কথা বলছিলেন, তারা বলেছেন সেই সংস্থা আছে, তার আয় আছে, তার ব্যয় আছে, সেটা সরকার জানে, যারা সংস্থার মালিক তারা জানে, সেখানে অস্বচ্ছতার কিছু ব্যাপার নাই। বিভিন্ন রামকৃষ্ণ মিশন ট্রাস্ট আছে, বিভিন্ন রকম ইসলামী প্রতিষ্ঠানের ট্রাস্ট আছে, ট্রাস্ট ছাড়া তো কিছু চলে না, ব্যক্তিগত কারোর সঙ্গে লেনদেন নাই। এটা হয়তো অনেকে বলবেন যে আমি কেস ব্যাপারী তৃণমূলের দালাল, আরএসএস এর দালাল, যে যখন যেটার নামে আমাকে আখ্যায়িত করে, এটা আমার কোনো মাথা ব্যথা নাই। আমি লক্ষ্যের ঠিক জায়গায় দাঁড়িয়ে থাকি যে লক্ষ্যটা সফলতা করতে পারবো কিনা। আমি আপনাদের কেসটা নিয়ে এটুকু ভাবনা ভেবেছি যে আমি সফলতার জায়গায় যেতে পারবো কিনা, সেই জায়গাটা আমাকে স্যাটিসফাই করছে না আমার হৃদয়। আমি কিন্তু যখন এই বহরমপুরে এই মামলা হয়েছিল, ডিভিশন বেঞ্চের রায়ের পর সাড়া দিয়েছিলাম, আপনাদের মতোই মানুষ, আমি তো একটা মানুষ। তবে হ্যাঁ, আমি মাদ্রাসায় চাকরি করি বলে কি শিক্ষক নয়? নিশ্চয়ই শিক্ষক। আমি জাতি মুসলিম, তা বলে কি একটা অমুসলিম সম্প্রদায়কে শিক্ষকতার সুযোগ সুবিধা? আমার মধ্যে ধর্মীয় ভেদাভেদটা খুব কম। যে কোনো মানুষ আর্ত হোক, পীড়িত হোক, তাকে আমার জ্ঞান বুদ্ধি দিয়ে সেবা করার যদি সামর্থ্য থাকে আমি চেষ্টা করব। এটাই আমার মৌলিকতা, এটাই আমার নিদর্শন। যখন এই মাদ্রাসা কেস হয়েছিল তখন আপনারা হয়তো অনেকে জানেন না, কঠোর মুসলিম সংগঠনরা আমার বিরোধিতা করেছিল, বলা হয়েছিল তুমি নাস্তিক। কারণ রামকৃষ্ণ মিশন এবং খ্রিস্টান মিশনারি তারা তাদের কমিউনিটির কথা ভাবে, যেহেতু এটা মাদ্রাসা তার মাইনরিটি কমিউনিটি হবে না কেন। এবং আমার ছাত্র জীবন থেকে পরবর্তী জীবন, শিক্ষা জীবনে, চাকরি পরেও আমি পড়াশোনা করেছি, সেই জীবনে কোনোদিনই আমার শিক্ষকের পরিচয় হিন্দু না মুসলিম ছিল না। আমার কাছে একটাই ভাষা ছিল, এবং আমাদের সংগঠন যে তৈরি করার মূল মোটোটা ছিল যে শিক্ষকতা তৈরি করার জন্য আসল যে আদর্শ দরকার সেটা হচ্ছে মেধা।
এখানে জাতি ধর্ম কোনো মূল্যতা থাকে না, তাহলে আমি নিজে শিক্ষকতা হতে পারতাম না। আমাকে ছাত্র জীবন থেকে যারা পড়েছে এবং আমার বন্ধু বান্ধব পড়ার জীবনে সবই আমার সম্প্রদায়ের মানুষ ছিল না। এই সাম্প্রদায়িকতা মানসিকতা তৈরি করা হলো আজ 20 বছরও নয়, সম্প্রতি এই পরিবেশ পরিস্থিতির মধ্যে। তো আমি সেই দিনে বলেছিলাম যে আপনাদের যে ডিভিশন বেঞ্চে রায় এসেছে, এ ভয়ঙ্কর রায়, এই রায় যদি সত্যি সত্যি সুপ্রিম কোর্টে আসে তাহলে আপনারা এই রায়কে অবহেলা চোখে নেবেন না। রাজনৈতিক নেতারা রাজনৈতিক মঞ্চে বলবেন, আমরা হয়তো অনেকে গুলিয়ে ফেলছি, উনি সব কথাই বলেছেন, কথা শেষে একটা কথা জল ঢেলে দিচ্ছেন, ভলেন্টিয়ারি সার্ভিস। মানে আমরা এই কথাটা শুনলাম না, আগেরটা শুনলাম। আইনের চোখে যখন উনি এই কোর্সে কন্টেম হবে, হয়তো মিস্টার ভট্টাচার্য কোর্টে তুলবে, আর ওই অভিষেক মনু সিংভি বলবেন নো মিলাড, এটা কন্টেন্ট। উনি সব কথা শেষ কথাটা বলেছেন ভলেন্টারি সার্ভিস। আমরা কিন্তু আগেরটা নিলাম না, পরেরটা নিলাম না। এটাই হচ্ছে আমাদের শিক্ষকতার গাফলতি। ছাত্ররা যেমন সবটা নিতে পারে না, এটা স্বাভাবিক, কারণ আমরা কেউ এলএলএম বিএলএম পড়ে আসিনি, এলএলবি পড়ে আসিনি। এটা আমার জীবনে এটা ছিল না, কিন্তু তিক্ত ঘাত ওই দিদিমণিকে আমরা এই মামলা থেকে প্রথম দিন থেকে রিড করতাম, কি চাইতেন। আপনাদের তো সৌভাগ্য বলেন, সৌভাগ্য বলতে হয়, আপনারা সরকারের আইনজীবীকে পাশে পেয়েছিলেন। আমার মনে হচ্ছে এটা আমাদের দুর্ভাগ্য হয়েছে। আমরা কিন্তু আমাদের মামলায় সরকারকে পাশে পাইনি, কারণ আর্টিকেল 30 ছিল মাইনরিটিদের একটা ইমোশনাল ভোট, তাই সরকার আমাদের বিপক্ষে ছিল প্রায় 1.5 বছর অধিক। সেই জায়গায় লড়াই করতে হচ্ছে, এবং আমাদের রায় যেটা সারা ইন্ডিয়ার মাইনরিটি ইনস্টিটিউশনকে হিট করছে, বিচারপতিরা দিতে যে মাথা হ্যাক করে থাকতো, কারণ এই রায় দিলে আবার খ্রিস্টান মিশনারি কি হবে। অত্যন্ত কঠিন জটিল পরিস্থিতির মধ্যে সফলতা অর্জন করতে হয়েছে, কিসের জন্য? অদম্য ইচ্ছা। আমরা কারো উপর প্রত্যাশিত ছিলাম না, যাকে যে সুযোগ দিয়েছে সেই সুযোগটা আমরা নিয়েছি। আর আপনাদের ঘটনাটা হয়েছে কি, সমস্ত নেতৃত্বের উপরে ভরসা রাখতে যে ডুবে গেছে। ভরসা রাখাটা অনুচিত নয়, আর নেতৃত্ব ভরসা রেখেছে সরকারের উপরে। আর সরকার যেহেতু দুর্নীতি করেছে, কোর্ট সে তার অ্যাকসেপ্ট করেনি। পরিচালক যেমন ভাবে টাকা দেবে, নায়ক নায়িকা তেমন ভাবে পারফরমেন্স করে। আপনাদের ধারণা বড় আইনজীবী দিয়েছে মানে জাজ সাহেব বড় বড় কথা শুনে নেবেন। জাজ সাহেবটা একজন, বড় আইনজীবী দিয়ে কি করবেন? ওর হৃদয়ে গাঁথার মতো কোনো কথা দিতে পারেনি। সব কথা বলার পর এই যে জাজমেন্টটা শেষে একটা প্যারাতে আপনাদের শেষ করে দিয়েছে, যে আমার মনে হয়েছে এটা ঠিক হয়। তাহলে এর মনে হওয়ার মতো কেন করতে পারলেন না? দিনে একদিন তো শুনানি হয়নি মামলাটা, প্রতিদিনই অনেকে ইউটিউব দেখেছেন। যখনই বুঝতে পারছেন, বললো যে আমাদের একজন বললো আমাদের নেতৃত্ব যে আমরা এই মামলাগুলো রিড করতাম, যখনই মনে হয়েছে যে মামলার নেগেটিভ দিকে জাজদের কথা যাচ্ছে, তখন আমরা মামলা ট্র্যাক চেঞ্জ করেছি। একটা কোচের কাজ কি? ব্যাটসম্যান যদি দেখে রান তুলতে পারছে না, ম্যাচ হেরে যাবে, তো সঙ্গে সঙ্গে সে তো ফিল্ডার বা ব্যাটসম্যান যে কোনো একটা চেঞ্জ করার ভাবনা আসবে। এটা আপনারা করেননি, আজও করতে চাইছেন না। আজও শুধু তাড়াহুড়ো করে কেস পিটিশনার রিভিউ পিটিশন করতে চাইছেন, বা যে কোনো করতে চাইছেন। আজও ভাবছে 17 তারিখে কি হবে, হয়ে যাবে। হয়তো সরকার আপনাদেরকে সর্বোচ্চ 3 মাস বেতন দিতে পারবে, এটা আইন আছে, সে আইনকে কাজে লাগে। কিন্তু অনেকেই আবার বলবে বেতন যখন ঢুকেছে দিদি তাহলে রক্ষা করবে। দিদি করতে পারে, সেটা সংবিধানকে এবং সুপ্রিম কোর্টকে মান্যতা দিয়ে। এটা একটা শিক্ষিত সমাজে যদি এই চেতনা না আসে, তাহলে কার আসবে? আপনারা শিক্ষক, আপনারাই যদি দিদিকে মূল্যায়ন করতে না পারেন, সুপ্রিম কোর্টকে মূল্যায়ন না করতে পারেন, তাহলে দুর্ভাগা অভাগা জাতি কারা হতে পারে? প্রশ্নটা এটাই উচিত ছিল যে দিদি আপনি আমাদের কিছুই দিতে হবে না, সুপ্রিম কোর্টের জাজমেন্ট আমাদের শুধু একটু পড়ে বুঝিয়ে দেন, এই রায়তে কি কি ক্ষতি করেছে, কি কি করতে পারবেন আর পারবেন না, এইটুকু শুধু বলেন। একটা দুটো তিনটে পয়েন্টে এই রায়টাকে আপনারা উপলব্ধি আজও করছেন না, কিছু মাইন্ড করবেন না, অনেক হয়তো খারাপ ভাবে নেবেন অনেক নেতৃত্ব। এই রায়টাকে আপনারা উপলব্ধি আজও করতে চাইছেন না, ভরসা রাখতে চাইছেন ডান বাম বিরোধী। আরে রাজনৈতিক নেতাদের বিরোধিতা করাটা আপনার কাজ নয়, সেটা ইলেকশনের সময় করবেন, ভোট দেওয়া দরকার ভোট দিয়ে দেবেন। কিন্তু এই রায়টাকে যদি আপনি উপলব্ধি করতেন, তাহলে কি আন্দোলন থেকে আপনি সরে আসতে পারতেন? বলুন আপনারা, আন্দোলনে তো বিভিন্ন জন বিভিন্ন রকম, আমি যে দেখলাম, যদি আপনাদের মাথায় ছাতা ধরা হয়, স্কুলে তো প্রফেশনাল ক্লাস দিলে তো অলস হয়ে গেছে, আন্দোলন করতে যদি একটা পাশে লোক দরকার, বেকার লোকের দরকার, মাথায় ছাতা ধরা, আমি একটা আন্দোলন করবো। কতদিন করবো আন্দোলন? মানে এই যে নিজের পেশার প্রতি আরজিকর আন্দোলনের কথা বলতে চাইলাম, যে আরজিকর ইস্যুতে সুপ্রিম কোর্ট কেন এই মামলাটা নিল? আপনাদের মামলাটা সবকিছু করার পর হারলো কেন? এটাকে ডিস্টিংগুইশ করেন। কারণ আরজিকর মামলাতে একটি মহিলা
একটি নাগরিক তার মৃত্যুটা মর্মান্তিক এবং সেটা ষড়যন্ত্রমূলক, সেখানে সরকার অংশ যুক্ত থাকতে পারে, এই সম্ভাবনা থেকে গোটা ভারতবর্ষ আন্দোলনের সাড়া দিয়েছে। শুধু ডাক্তাররা নয়, সেই সময় আপনারাও সাড়া দিয়েছিলেন। আজ দুর্ভাগ্য, আপনার ডাক্তার তো দূরের কথা, আপনার পরিবারের লোকজন দূরের কথা, আপনার আপনি কমনি, আপনার যে কলিগ, যে প্রতিদিনের সঙ্গী ছিল, সেও আপনার সঙ্গে আজকে আসতে পারছেন, বলছে আমি খুব ব্যথা পেয়েছি। এই ব্যথাটা দেখার জন্য রাস্তায় নেই। সুপ্রিম কোর্ট সব সময় রাস্তা রিল খুলে, আমি একটা কথা লিখেছিলাম, কনস্টিটিউশনাল বেঞ্চে রিওপেন করা, কনস্টিটিউশনাল বেঞ্চে রিওপেন বলে কোনো মামলা হয় না। কথার মধ্যে খুব গৌরব ধাঁধা থাকে। আপনি কোনো বেঞ্চ নাই, অনেকে হয়তো উকিলের কাছে গেছেন যে এই পাগল লোকটা কি বলেছে কনস্টিটিউশনাল বেঞ্চ। আমি কথাটা উল্টো অর্থে ব্যাখ্যা করেছি। কনস্টিটিউশনাল বেঞ্চ হয় না যে আপনার মামলাটা রিওপেন করবে। অর্থাৎ যদি এনভায়রনমেন্টে এটা তৈরি করতে পারতেন, কঠিন পরিস্থিতি, যে সুপ্রিম কোর্ট ভাবতো যে এটা একটা সামাজিক অবক্ষয়ের দিকে ঠেলে দেবে আগামী দিনে যুব সমাজকে, ও দুটো জায়গায় কনফিউশনে ছিলেন বিচারপতি। আপনারা কি ভাবছেন এই ইমেজ টিমেজ উনি কি বুঝেননি? সব বুঝতে পেরেছেন। 140 কোটির প্রতিনিধিত্ব হয় একজন বিচারপতি, তাহলে তার উপরে কত ধরনের মানুষের মানসিকতাকে বিচার করে তাকে রায় দিতে হয়েছে। তাকে একদিকে ভাবতে হয়েছে যে যদি আমি এই রায় সবাইকে নির্দোষ করি, তাহলে আগামী প্রজন্মের জন্য আমি কি বার্তা দিলাম। প্রমাণিত দুর্নীতি, যেখানে এসএসসি রেকমেন্ডেশন করেনি, সেখানে মধ্যশিক্ষা পর্ষদ বোর্ড অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে। আশ্চর্য ব্যাপার, পরীক্ষায় অংশগ্রহণ করেনি। আপনি র্যাঙ্ক জাম্পিং বলেন, ওএমআর ব্ল্যাঙ্ক বলেন, ও তো পরীক্ষায় অংশগ্রহণ করেনি। যে যেখানে পেরেছে, যে যেখানে পেরেছে দুর্নীতি করার সুযোগ পেয়েছে এপ্রি স্টেজে, তাহলে আগামী দিনের জন্য কি বার্তা হবে? এখন সমস্যা হচ্ছে এই রায় দিতে যে কিছু নিরপরাধ মানুষ যারা সত্যিকারের যোগ্য, নিজের অধিকারে পেয়েছে চাকরি, তারাও বঞ্চিত হয়েছে। এই জায়গাটাই সবচেয়ে সবার ক্ষেত্রে গোটা সমাজের বেদনা তৈরি হয়েছে। আর সেই বেদনার জন্য আজকে আমরা আমাদের কাছে এসেছি। আপনারা হয়তো ভাবছেন যে দাদা কেসটা করে নেন, যুব মঞ্চ, লীগ মঞ্চ, আমি নাম আনছি না, তারা তো কেস করছে। আরে ভাই, কেস করাটা তো বড় ব্যাপার, এতদিন তো কেসই করেছেন আপনারা, কি পেয়েছেন সেটাকে উপলব্ধি করেন। আগামী দিন কেস কি পাবেন না, তাহলে আপনি কি বলতে চাইছেন? এবারে প্রশ্ন উত্তরের জবাব আমি বলে দিচ্ছি। আমি একটা কথা বলেছি, আদার সাইড নট সেটেলমেন্ট দ্য কেস। এই রায় আপনাকে কেসের বাইরে ফিরিয়ে আনতে পারে না। সূক্ষ্ম আছে, যদিও সেই পরিবেশ আমাদের রাজ্যে নেই। সরকার মনে করলে পারে, তারা আইন আনতে পারে, এসএসসি কে চেঞ্জ করতে পারে, অ্যামেন্ডমেন্ট ইত্যাদি করা আছে, সেটা তামিলনাড়ু করেছে, কেন্দ্র সরকার অর্ডিন্যান্স জারি করে করতে পারে। কিন্তু এখন কেন্দ্র রাজ্যের যে বৈষম্যতা চলছে, এটা মানে আপনার কাছে ফার্স্ট প্রায়োরিটি, সেকেন্ড প্রায়োরিটি, থার্ড প্রায়োরিটি ভাববেন যে বাড়ির কাছে কোনো দোকান আছে, সেখানে যদি পাওয়া যায় সেই দামের জিনিস, আপনি কি 5 মাইল দূরে কিনতে যাবেন? যাবেন না। যার জন্য বিচারপতি তার মনে হয়েছে এর মাথা ধরতে হবে। আর উল্টো দিক দিয়ে বিরোধীরাও যেমন রাজনীতি করার জন্য বলছে চাকরি গেছে গেছে, আসল অপরাধীকে ধরে নিয়ে এসো, পিকচার আবি বাকি। মূল আসল গোলমালটা তৈরি করে দিয়েছেন উনার। যদিও এখন দেখবেন ওই রকম কথাবার্তা বলছেন না, বিভিন্ন আমলা অফিসার ওনাকে পরামর্শ দিয়েছে যেটুকু সংযম কথা বলেন। কারণ হয়তো এর সর্বোচ্চ মাথা কেউ নেই, সর্বোচ্চ মাথা যিনি আলিপুর জেলে আছেন। এখন প্রশ্নটা হচ্ছে যে শুধু আলিপুর জেলে উনি কি সর্বোচ্চ মাথা, না আরো কেউ আছে ওখানে স্টপ, না আরো উপরে ঠেলবে? এই যে সন্দেহ তৈরি হয়েছে, সর্বোচ্চ স্তর পর্যন্ত ঠেলা, এই সন্দেহে তীর মেরে দিচ্ছেন আপনাদিকে। বিচারপতিরা যদি মনে করতেন যে সিবিআই লিস্টটা কি ফাইনাল লিস্ট হিসেবে ধরে নিতে, তাহলে সমস্যা হতো না। তিনি মনে সিবিআই মনে হয়েছে যে যেটা পেয়েছি সেটাকে আমরা ফাইনাল অ্যাপ্রুভ করে দিতে পারি, আর কিছু নাই, করে দিতে পারতেন। তিনি লিখেছেন যে জাজমেন্টে যে আপনাদের যে জায়গায় যে পয়েন্টটার উপরে লিখেছেন 47 নম্বর পয়েন্টে, এখানে যে আছে সাম অফ দ্য অ্যাপয়েন্টেড স্পেসিফিক্যালি ফাউন্ড, 46 নম্বর পয়েন্ট, যে যাদেরকে এখনো পর্যন্ত স্পেসিফিক্যালি টেন্টেড ক্যান্ডিডেট হিসাবে চিহ্নিত করা গেল না, তার মানে যাদের বক্তব্য আমি কিছু অপরাধীকে পেয়ে গেলাম, পুলিশ ধরে এনেছে, কিন্তু এদের কাজকর্ম দেখে মনে হচ্ছে এরা অপরাধী, কিন্তু পুলিশ সেখানে অপরাধ, এদের বিরুদ্ধে চার্জশিট নাই। এই তো কিছু
এখানে পুলিশ না বলতে আপনারা ভাবেন সিবিআই, ভাবেন এসএসসি। এই যে জাজের মনে হওয়ার পেছনে সরকারের যে ব্যর্থতা, এটাই সবচেয়ে কাজ করেছে। আর একটা কাজ করেছে কথা, বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে আপনি বুঝতে পারছেন যে কোনো একটা জায়গা, এগুলো আমাদের দেশে বলা যায় না। আমাদের বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধা রাখতে, এটা আরব, বাংলাদেশ, পাকিস্তান নয়, এটা ভারতবর্ষ। এই দেশে এই সিস্টেমের প্রতি আপনাকে সংশোধন করে নিয়ে আসতে হবে। তবে শেষ কথা বলি, আমি আপনাদের কথায় আসবো। আমরা যে রায় হয়েছে, আমার বাক্যে যদি আপনারা বলেন এই রায়টাকে আমরা বলতে পারি, এই রায় আমাদের ক্ষেত্রে যারা সত্যিকারের যোগ্য, যারা দিনে দিনে পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে চাকরি পেয়েছেন, আপনার শিশু, যে বাচ্চাটা আজকে জিজ্ঞেস করছে মা চাকরি নেই কেন, বাবা চাকরি নেই কেন, সেই শিশুকে আমি একটা শিশু এনেছি। এই শিশুকে আপনি উপলব্ধি করাতে পারবেন না যে বিচার ব্যবস্থার ভুলের জন্য, সরকারের ভুলের জন্য, সবকিছু ভুলের জন্য আজ আমি বেকার। বুঝাতে পারবেন? বুঝাতে পারবেন না। এই আফসোস, কষ্ট, জ্বালা হৃদয় অনুভব করার ক্ষমতা এই শিশুটা নেই। কিন্তু সত্যিকারে যদি চাকরি পেয়ে থাকেন, এই চাকরি লড়াই করার জন্য আমি বলবো আপনাদেরকে 1 কোটি টাকাও মাইনে দিলে মাসে মাসে, তবু কিন্তু আপনারা এই অধিকার থেকে সরে আসবেন না। যদি সরে আসেন, তাহলে আগামী প্রজন্ম, আপনাদের রায়টাও যেমন আগামী প্রজন্মের জন্য বার্তা দিয়েছে, আগামী প্রজন্ম কোনোদিন আর সোজাভাবে পরীক্ষা দিয়ে বিশ্বাস রাখতে পারবে না। আজকে আপনারা নতুন পরীক্ষা দিতে যাচ্ছেন, আমি বুঝতে পারি না শিক্ষকদের মানসিকতা কোন জায়গা, পড়ার জন্য আবার প্রস্তুতি নিয়ে নিয়েছেন। আশ্চর্য ব্যাপার, অন্যায় কিছু নয়। তো আগের থেকে পড়া ছিল না? আমার তো মনে হয় সবই ভেজাল। বিচারপতিদের ওই জন্যই তো 3 এপ্রিলের পর মামলা আবার শুনলো 8 এপ্রিল। আমি তো দেখিনি কোন জাজমেন্টের পর মামলা আবার কানেক্টিং থাকে। আপনি অনেক বড় উকিলকে জিজ্ঞেস করবেন, উনি দেখতে চেয়েছিলেন এই 4 দিনে এই রায়ের পর কতগুলো লোক নিজেকে প্রমাণ করতে পারে যে এই রায় সঠিক ছিল না। বিচারপতি বিচারে বাড়ি নিভৃতে কালে রবীন্দ্রনাথ বহু আগেই বলে গেছে। কিন্তু দেখতে চাই যে সবই ভেজাল আছে। হয়তো 10-12 জন কি 10% বৈধ ছিল। এই যে সাম অফ পার্সেন্ট, সাসপেক্টেড পার্সেন্ট, সাসপেক্টেডটা যে মেজরিটি পার্সেন্টেজ টেন্টেড ক্যান্ডিডেট নয়, এটা কোর্টকে আমরা সিচুয়েশনগতভাবে বোঝাতে পারলাম না। এটা আমাদের আবার রায়ের পর ব্যর্থতা। আজও সমাজকে বোঝাতে পারলাম না, শিক্ষক সমাজকে বোঝাতে পারলাম না, যারা শিক্ষার সঙ্গে যুক্ত অভিভাবক তাদেরকে বোঝাতে পারলাম না। ছাত্রদিকে আজকে অনেকেই পড়াতে যাচ্ছেন, ফেসবুকে দিচ্ছেন, এ কি বাহাদুরি কাজ। অন্যায় কিছু নয়, কিন্তু আপনার উপরে তো আরোপ হয়ে গেছে, সেই আরোপটা কাটিয়ে পড়ান না। কোনো ক্ষতি নেই, এতদিন তো পড়িয়েছেন, এতদিন তো বিনা পরিশ্রম নয়, শ্রমের বিনিময়ে অর্থ নিয়েছেন, বিনা পরিশ্রমে পড়াতে পারবেন? আপনাকে বলবেন এখন ভালো সাহিত্যে এসেছেন, যদি এই কথা বলে আপনি পরের দিন স্কুল যেতে পারবেন? টোটোওয়ালা, আমি একদিন আসছি, আমাকে একটা বয়স্ক লোক জিজ্ঞেস করছেন যে কত সালে চাকরি। আমার বিয়ের সময় হয়তো জিজ্ঞেস করেছিল কত সালে চাকরি, কত মাইনে। বয়স্ক লোক উনি কিছু আমি উত্তর দিলেন না, আমি শুধু বললাম আমার চাকরি যায়নি। বিজ করে গোটা টোটোতেই প্রায় 30-15 মিনিট সিবিআই মমতা বলবো, আমি কোনো কান দিলাম না। মানে কোন জায়গায় তৈরি করে ফেলেছে আমরা। আমার অনুরোধ, মামলার কথা আমরা আসবো, যে আমরা সমাজকে আরজি করার মতো যদি না জাগাতে পারি, তাহলে সুপ্রিম কোর্ট সুমোটো মামলা রিওপেন হবে না, কনস্টিটিউশনাল বেঞ্চে যাবে না। আপনার বিআর গাবাইয়ের কথা ভাবছেন বা যা কিছু ভাবছেন, ওটা আপনাদের ভাবনা, আমার ভাবনার সঙ্গে মিল নেই। এই মামলা খুলবে, 10 বছরও হলো আপনারা ন্যায় পথে যদি থাকেন 100 জন চাকরি পাবেন, এটা আমার বিশ্বাস। এটা আমার বিশ্বাসের উপরে বলছি, আমার কোনো লয়ের ডিগ্রি নেই। যদি কেন বলেন, একটি ছেলে ছিল বীরভূমে, আমিরুল ইসলাম, ঔরঙ্গাবাদ হাই মাদ্রাসায় চাকরি করতো। ছেলেটা চলে যাওয়ার পর হঠাৎ একদিন যখন এই আন্দোলন হয়, তখন ওর সাথে আমার পরিচয় হয়েছিল একটি মাদ্রাসায়, সম্ভবত রামপুর হাই মাদ্রাসায়। বেরোনোর সময় কথাবার্তা দুটো একটা বেরোনোর পর আমি বলেছিলাম তুমি আমাদের সংগঠনটা করো। সবাইকে বলি না, এটা আপনি দেখাতে পারবেন, আমার স্কুলে অনেক মাস্টার আমি সবাইকে বলি না, কোনোদিনই বলি না, ভগবান তুমি করো। ও সেদিন পর থেকে হলো যে তারপর ওর বাড়ি বীরভূমে, এখানে পিজিতে চাকরি করতো। তারপরে ও বললো যে স্যার দাদা আমার তো পাস করছে, পেয়েছি, বাড়ির কাছে মাদ্রাসা, এইরকম অনিশ্চিত। বললাম যাও। তারপর ও স্কুলে গেল, আপনাদের মতো স্কুলে, এই 16 প্যানেলে। তারপর ও বিভিন্ন সংগঠনের মিটিং এ আসতো, মাঝে মধ্যে আমাদের মাদ্রাসা টিচাররা ওকে নিত না, যে তুই স্কুলে। আমি বললাম তুমি তো আমাকে দিয়ে করছো। এই ছেলেটি যখন মামলাটা হেরে গেল হাইকোর্টে, প্রথম ফোন করলো আমাকে, আরো 2-3 জন করেছিল, যে দাদা কি করবো। আমি তোমাকে তো মাদ্রাসায় আমি রেখে দিয়েছি,
মাদ্রাসা ছেড়ে চলে গেলো, তোমার অন্তরটাকে তো মাদ্রাসা রেখেছে, কাজ তুমি স্কুলে করো, বাড়ির সাথে বাবা চাকরি করতেন, বোন ইত্যাদি সব কিছু সমস্যা ছিল। তো বললো কি করা যাবে, আমি তোমাদের চাকরি ফিরে পেতে পারেন। এবং যে কেসগুলো আরো অন্য উকিলদের আন্ডারে করেছিল, আমি তাদের নাম নিচ্ছি না, তারা বীরভূম থেকে এসেছিল আমার বাড়িতে, পরামর্শটা আমি দিয়েছিলাম স্কয়ার ফিল্ডের দিকে, মিথ্যা বলে থাকে আমাকে দাঁড়িয়ে এখানে প্রতিবাদ করেন। আমি বলেছিলাম যে সার্ভিসম্যান সবারই কেস নিতে চাইনি, নিতে চাইলে সেই দিনই নিতে পারতাম। আজকে অনেকে এসেছেন ভাবছেন টাকা দিয়ে কেস নিয়ে নেবো, আমাকে তো বলতে হবে উকিলরা যে এই কেসে এই পয়েন্ট আছে। দেখুন আপনারা বলেন 9-10 এর ক্ষেত্রে যে করাপশনটা হয়েছে পার্সেন্টেজ, 11-12 সেটা হয়নি, আবার গ্রুপ সি গ্রুপ ডি তে হয়নি, তাহলে পার্সেন্টেজ তো বিভিন্ন স্তরে বিভিন্ন রকম কম হয়েছে। এমন সাবজেক্ট আছে যে সাবজেক্টে কোনো দুর্নীতি হয়নি, তাহলে কোর্ট কিভাবে বিচার করেছে? বিচারপতির প্রতি শ্রদ্ধা রেখে আমি কথাগুলো বলছি। কি ধরনের রায় হলো? সবাইকে কালেক্টিভলি পানিশমেন্ট দিয়ে দিয়েছে। কিন্তু এমন রায় আছে দিল্লিতে যে শিক্ষক নিয়োগ হয়েছিল, তারপরে রেলের একটা শিক্ষক নিয়োগ হয়েছিল রঘুবীর সিং, জাজমেন্ট 2022, সেখানে বলেছিল পার্সোনাল ভাবে ইলিগাল কিনা জাস্টিফাই করতে হবে, সে জাজমেন্ট তো রয়েছে। এই সমস্ত জাজমেন্ট গুলো সুপ্রিম কোর্ট কোনোভাবে দেখলো না, একতরফা ভাবে দেখে রায় দিয়ে দিল। এটা হতে পারে না। পার্সোনালি ভাবে জাজমেন্টকে পার্সোনালিকে এদিকে রেকটিফাই করার সুযোগ দেওয়া উচিত ছিল। কেন বলবেন আপনি? প্রথমে দেখুন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আমি ওই গল্পটা ফিরে আসি, তারপরে এই গল্পটা বলে দিচ্ছি। যখন ওই ছেলেটি গেল, তারপর ওদিকে মামলা করালাম, 42 জন কি 45 জন দিয়ে মামলা করালাম, 46 জন, যাই হোক। ওদের কেসের টাকা পয়সা আমি কিন্তু আজও জানি না, ক টাকা তুলেছে, কি করেছে, ফেরত তুলে জানি। কিন্তু ওরা মাঝে মধ্যে আমার কাছে পরামর্শ নিত এবং মামলার টার্নিংটা বুঝতো। আমি মামলাটা দেওয়ার জন্য 2 বার দিল্লি গেছিলাম, তারপর ওরা যেত, আমি আর যাই নাই। তো প্রথম বোঝাবার জন্য উকিলকে ভাষার সমস্যা, ল্যাঙ্গুয়েজ, আমি অত ইংরাজি বলতে পারি না, হিন্দি বলতে পারি না, কিন্তু অর্থটা আমার অন্তরের কথাটা বুঝতে পারে যে কি বলতে চাইছে। তারপর ট্রান্সলেটর লোক আনে যে কি বলতে চাইছে। তারপর থার্ড পেজে আসে যে ল মেকার আসে, ল মেকার এসে বুঝে এ যেটা বলতে চাইছে যে কনস্টিটিউশনাল কোনো বেস আছে কিনা। পুরো প্যানেলটাকে ক্যান্সেল করেছে আর্টিকেল 14 আর আর্টিকেল 16, এই দুটোকে দিয়ে আপনাকে বার করতে হবে 42, কনস্টিটিউশনাল 42 কে জীবন জীবিকার স্বার্থে দিয়ে বার করতে হবে। আর অনেক ধারা আছে, যেমন আমাদের আর্টিকেল 30, ইন্ডিয়ান কনস্টিটিউশন বাইরে এই মামলা বেরোবে না, এটা বুঝতে হবে। ইমোশনালি ইমেজ এগুলো ফ্যাকচুয়াল ফ্যাক্ট, এগুলো পড়ে যদি শুনে তাহলে এগুলো দিতে হবে। এখন তো ওকে পছন্দই নয়, তাহলে মেয়ে নাচতে পারে, গাইতে পারে, রান্না করতে পারে, মেয়ের মা বলে না দেখাশোনার সময়, এগুলো তো শুনবি না, ও তো পছন্দই হচ্ছে না। তাহলে এসব কোন আনুষঙ্গিক কথা কি মূল্য আছে? মামলাটাকে রিওপেন করতে হবে। রিওপেনটা কিন্তু অত সহজ জিনিস নয়, রিভিউ পিটিশন থেকে যেতে হবে, সিস্টেমেটিক প্রসেসে যেতে হবে। গভর্নমেন্ট যেটা করেছে ট্রাই মেথড, এটা প্রসেস নয়, এটা নরমাল প্রসেস নয়, এই প্রসেসও অনেক সময় কাজ হয়, কিন্তু এই প্রসেস হয়তো 17 তারিখে রিওপেন হবে আপনাদের মামলা। জাজ সাহেব যদি বলে দেন যে মিসলেনিয়াস অ্যাপিল ডিসমিস, তাহলে কি হলো, আর ওই হল গড়বড়ে যাবে, তখন সরকার রিভিউ পিটিশন যাবে, যার জন্য আপনাদের টাইম নিয়েছে 21 তারিখ। ক্যালকুলেশন মেথড এগুলো বুঝতে হবে, তখন সরকার রিভিউ, এগুলো সরকার বলে রেখেছে রিভিউ পিটিশন, রিভিউ শেষ হয়ে গেলে কি মামলা শেষ, তখন হয়তো ঘর বসে দাদা রিভিউ তো কেস করালেন আমাদের কিছু না। আমার প্রথম প্রশ্ন, আপনার যদি সত্যিকারই যোগ্য চাকরি হয়, একটা শিশু যদি আপনার নিজের ছেলে হয়, হারিয়ে গেলে কি আপনি ভুলে যাবেন দ্বিতীয় শিশু হলে? এর জ্বালা তো ভুলবেন না। এটা করছেন কি করে আমি বুঝে উঠতে পারছি না। আবার নতুন করে পরীক্ষা দেবেন, 5 বছর অন্তর অন্তর সরকার পরিবর্তন হয়, আবার কি এসে বলে প্যানেল পরিবর্তন, ওই পরীক্ষা যা। আমাদের তো প্যানেল নয়, আমাদের বলেছিল মালিকটাই যাবে, মানে কমিশনই যাবে। তাহলে কমিশনের যত প্রোডাকশন সবই ইলিগাল। ভাবেন কত বড় ভয়ঙ্কর রায়। আপনাদের তো শুধু বলছে 16 বাতিল, যদি বলতে এসএসসিটা বাতিল, তাহলে কেমন মজাটা হতো, সব লোককে রাস্তায় নামানো যেত। যখন আপনারা বুঝতে পারলেন নেতারা যে আমরা হেরে যেতে পারি, বলে এসএসসি কে বাতিলের থেকে আজকে যদি রেখে দেওয়া হতো যে এসএসসি অল ইনভেস্টিগেশন দেওয়া হলো সমস্ত রিক্রুটমেন্টে, মজাটা খেলা যেত না? আমার নেতৃত্বদের কাছে অনুরোধ ছিল, যারা নেতা করেছিলেন, যে যখন ডুবে যাচ্ছি, 22 লক্ষ যে ছেলে মেয়েরা আন্দোলন করেছিল রাস্তায়, তারা কি বলেছিল যে আমরা চাকরি পাই পাবো, না পাই পাবো, তোদের সুখ আমরা সহ্য করতে পারছি না। তুই পরীক্ষা, আমি একটা খুব কাছ থেকে বলেছিলাম, একটা মেয়ের মা আমাকে বলছে যে ও পরীক্ষা দিতে যায়নি, আর ওর যে ফুটানি, এটা আমার সহ্য হচ্ছে না। বঞ্চিতদের কথা বলছেন, আমার কাছে সব শ্রেণী মানুষই আছে। তো আমি বললাম কেন? বলছে ওর যে ফুটানি, পরীক্ষা দেয়নি, আমরা একদম নিশ্চিত জানি ও পরীক্ষা দিনই ঘরে ছিল।
বাড়ির পাশে হিংসা থাকলে চাচা মানে কাকার আঙ্কেলের মেয়ে। তো ওই যে মানুষের মধ্যে যে একটা শ্রেণী তৈরি ছিল, আজকে যদি গোটা এসএসসিটাকে পুরো ঠেলে দেওয়া যেত আইনের ডগায়, তাহলে কি আপনাদের লোকের অভাব হতো? হ্যাঁ, এটা নেতৃত্ব পারে না, যে ডুবছি ওরা যেমন আপনাদেরকে ডুবিয়ে দিচ্ছে। আজকে তো ৬,০০০ বদলে ৬,০০০ চাকরি হচ্ছে না। যদি বলতো কোর্ট যে ৬,০০০ অবৈধ হয়েছে, তার বদলে ৬,০০০ যোগ্যরা পাবে। ২২ লক্ষ যারা মামলা করে মামলাকারী ২২ লক্ষ নয়, যারা সত্যিকারে বঞ্চিত হয়েছে, প্যানেলই আসতে পারেনি, চাকরি করার সুযোগই পায়নি, তো তারা কি পেলো আজকে রায়? কিছু পেয়েছে কি? কিন্তু পেয়েছে, মনে শান্তি পেয়েছে। ঠিক না ঠিক বলেন? এবার আপনারা কি হতো, আজকে যে বন্ধু বান্ধবকে ডাকে পাচ্ছে না, যাবো ভাই যাবো, একটু দীঘায় আছে আমি এখন, এই গরমের ছুটি, দীঘা মানে গ্রীষ্মের ছুটি পর মমতা ব্যানার্জি ছুটি দিয়েছে 10ই জুন পর্যন্ত, এই ছুটির পর আন্দোলন করার পর যাবো। সেদিন দেখতে পাবেন আমরা ছেলে বেগুন সব হয়ে আছে। তো এই যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলোকে আমাদের রিকভারি করতে হবে। তাই আমরা